ওই জায়গাটা আরেকবার একটু ফিরতে চাই, যেটা হচ্ছে আপনি একটা সময় হঠাৎ রিয়ালাইজ করলেন যখন আপনি 300 টাকার চকিতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে একসময় মনে হলো যে জীবনটা সংকীর্ণ হয়ে গেল কিনা। এরপরে ভোরের কাগজ বলি, আজকের কাগজ বলি, বা আমাদের শ্রদ্ধেয় মোজাম্মেল বাবু ভাইয়ের কথা যদি বলি, এই মানুষগুলো যদি লাইফে না আসতো, কিংবা প্রথম আলোর মতো জায়গাতে যদি আপনার না আসা হতো, কখনো সেকেন্ড থট চিন্তা করেছিলেন যে লেখালেখির বাইরে গিয়ে আমাকে কিছু একটা করতে হবে? কখনো এই ভয়টা? আমি বলি আমার জীবনে রিগ্রেট নাই। মোজাম্মেল বাবু ভাই আমাদের, ওনার সঙ্গে আমাদের অম্ল মধুর সম্পর্ক, কিন্তু কোনো দিন আমি মোজাম্মেল বাবু ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু জানাবো না। কারণ হচ্ছে উনি আমাকে পিক করেন। আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি তখন রাজনৈতিকভাবে ওনার দলে আমাকে নেন। ওনারা সাহিত্য পত্রিকা করতেন, আমি ওই সাহিত্য পত্রিকা স্পর্শ নাম, সেই দলে যোগ দেই। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে চিনি আমি তার পত্রিকা পড়ে, তার বহু বই আমি চুরি করেছি। মিরোস্লাভ হলুবের কবিতা, অ্যাড্রিয়ান মিচেলের কবিতার বই, ইংরেজি বই, এগুলি সব চুরি। মানে ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক। এবং ওনার স্ত্রী জিতু আপা, উনি এখন এমপি হয়েছেন, মহিলা এমপি। জিতু আপার বাড়িতে যে আমি কতদিন ভাত খেয়েছি, মোজাম্মেল বাবুর বাড়িতে আমি অনেকদিন ঘুমিয়েছি। কাজেই আমাকে যে এই সাহিত্যের লাইনে আনলো এবং বঙ্গবন্ধুর প্রতি আমার একটা ভালোবাসা দেখা দিল, এটা মোজাম্মেল বাবুর সংস্পর্শে। আর আমি খুব নির্মলেন্দু গুণের কবিতাকে খুবই প্রশংসা করি, যে নির্মলেন্দু গুণের কবিতা পড়ে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। ওর ওই কবিতাটা যে আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি, এগুলি ওই যে আমি বলছিলাম না যে নির্মলেন্দু গুণের কবিতা আমার হাতে এলো, আমি যখন ওই কবিতাগুলি পড়ছি তখন তো ভালোবাসা জন্মাচ্ছে। এই জন্য আমি সাহিত্যকে খুব উচ্চ মূল্য দিই। রাজনীতির ক্ষেত্রেও আমি এটা আমেরিকানদেরকে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলে এসেছি। ওরা আইওয়া ইউনিভার্সিটিতে আমাদেরকে নিয়ে গেল, আমরা 28টা দেশের 32 জন লেখক ছিলাম। ওদের পররাষ্ট্রমন্ত্রীর সামনে আমাদেরকে নিয়ে গেল, এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি। তো ওখানে জিজ্ঞেস করছে যে এই যে সাহিত্যের কর্মসূচি তোমাদেরকে, লেখকদেরকে আনা হয়েছে, এটাকে তোমরা কিভাবে দেখো? কারণ ওই পয়সাটা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু কাজটা সাহিত্যের। তা আমি ওদেরকে বলেছিলাম যে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড সুইটেস্ট ফর্ম অফ ডিপ্লোম্যাসি। কূটনীতির সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর একটা রূপ হচ্ছে তোমাদের এই আইওয়া কর্মসূচিটা, কারণ তোমরা লেখকদেরকে আনো। লেখকদের কাজ মানুষের মন নিয়ে। আমরা যেখানে পৌঁছাতে পারবো ওইখানে কোনো রাজনীতিবিদ কোনো দিন পৌঁছাতে পারবে না। এই যে আমার চিত্তটা যদি তুমি কোনো কারণে জয় করতে পারো, আমি যে লেখাটা লিখবো সেটা কিন্তু অসংখ্য লোককে মোটিভেট করবে। তার মানে আপনার কোনো রিগ্রেট নাই? এখন আমি বলছি যে আমি যখন নির্মলেন্দু গুণের কবিতা পড়লাম, আমি বঙ্গবন্ধু ভক্ত হয়ে গেলাম। এটা কিন্তু একজন রাজনীতিবিদ আমাকে করতে পারতো না, পলিটিক্স পারতো না। একইভাবে আমি যে আমাদের যারা ভরে এনে দিয়েছিলেন, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, বেগম মুজিব, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এদেরকে নিয়ে একটা উপন্যাস ধারা লিখছি। 1930 সাল থেকে শুরু হয়েছে, 1969-71-এর 25শে মার্চ পর্যন্ত 5টা খণ্ড লিখলাম। এগুলি কিন্তু আমি এখানে থেমো না কি পঞ্চম খণ্ড বলবো? সে পঞ্চম খণ্ড, হ্যাঁ পঞ্চম খণ্ড বেরোলো, এখানে থেমো না। আমি মনে করি যে ইতিহাসে এগুলি সবই আছে, এক একটা বই এক এক অংশ আছে, কিন্তু এক জায়গায় করে আমি গল্পের মতো করে বলছি। আমি ঘটনাটা ঘটাচ্ছি যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমি যত সহজেই একজন মানুষের হৃদয়ে পৌঁছাতে পারবো, 5 জন রাজনীতিবিদ বক্তৃতা দিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনি যেটা প্রশ্ন করেছেন, এদেরকে না পেলে আমার জীবনটা অন্যরকম হতো, নিঃসন্দেহে অন্যরকম হতো। আমরা করতাম জাতীয় ছাত্রলীগ, এটা বাকশালের একটা অংশ হলো, পরে সেটা আমরা আবার ছাত্রলীগে একীভূত হলাম, আওয়ামী লীগে একীভূত হলো। ততদিনে আমার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, ওগুলির মধ্যে আমি আর যাই নাই, কারণ আমি সাংবাদিকতা করি, পার্টি পলিটিক্স আমি করবো না, এটা আমার সচেতন সিদ্ধান্ত। কিন্তু এই লোকটার সঙ্গে দেখা না হলে আমি ধরা যাক ছাত্র ইউনিয়নের কাছে যাওয়াটা আমার জন্য স্বাভাবিক প্রবণতা ছিল, ছাত্র ইউনিয়ন গেলেই আরেকটা জীবন হতো। তেমনি সাহিত্যের গ্রুপে না গিয়ে আমি যদি পেইন্টারদের গ্রুপে চলে যেতাম, আমি তো ছবি আঁকতাম, তাহলে হয়তো আরেক রকম হতো জীবন হতো, তাই না? শুধু একাডেমিক হলো না, এটাই হচ্ছে মূল কথা। রাইট না, আবার আব্বা মারা না গেলে বা আমার রেজাল্টটা ভালো হতে থাকলে আমি কি করতাম আমি জানি না, কিন্তু আমি আসলে লেখক হতে চেয়েছিলাম। এখন একটা রিগ্রেট না, এখন আমি একটু কৌতূহলের সঙ্গে দেখি। একটা পর্ব ছিল যখন আমি
খুবই রিগ্রেটলেস অবস্থাতেই ছিলাম, খুবই মানে দেখতাম যে ঠিক আছে আমার ইঞ্জিনিয়ার বন্ধুরাও ভালো করছে, আমিও ভালো করছি, কোনো অসুবিধা নেই। এখন প্রায় 30 বছর পরে মনে হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা একটু বেশি বড়লোক হয়ে গেছে। এটা আপনাকে আফসোস করায়? না, এটা আফসোস করায় না, যখন আমি দেখি যে ভালোবাসা, ওরাও আমাকে খুব ভালোবাসে। এটা কিন্তু বুয়েট থাকতেই হয়েছে। ধরা যাক আমি তো, আমাদের বুয়েটে কতগুলি সেশনাল কাজ ছিল, ধরেন আপনাকে একটা ব্রিজের ডিজাইন করতে হবে, এটা অনেক কঠিন কাজ, বড় কাজ, অনেকক্ষণ ধরে করতে হয়, 3 দিন 4 দিন এক কাজ, ঠিক আছে? তো এটা আমি করি নাই। আমার বন্ধুরা, বিশেষ করে মেয়ে বন্ধুগুলি, মানে ক্লাসে যে 5-6 জন মেয়ে ছিল, ওরা আমার জন্য পাগল হয়ে যেত, বলতো যে তুমি তো এটা করো নাই, এখন কি করবা তুমি, আমরা কি তোমাকে করে দিব? তো এই যে ভালোবাসাটা, এটা ছেলেদের এবং মেয়েদের, যে আমাদের ক্লাসে একটা ছেলে আছে যে কবিতার জন্য জীবনটা নষ্ট করতে চায়, এইটা ওরা একটু প্রশ্রয়ের চোখে দেখে, এবং আমি যে একটু পিছিয়ে পড়ছি এটাকে তারা খুবই একটা ভালোবাসার চোখে দেখে, করুণা না, কিন্তু একদম ভালোবাসা। আমি বাংলাদেশের এবং পৃথিবীর যে প্রান্তে যাই, আমি গিয়ে যদি শুধু বলি আমি বুয়েটের, মানে আমি এসেছি, ওরা তো জানে আমি বুয়েটের লোকরা তো ভালোবাসবে, একদম আসবে, তুলে নিয়ে যাবে, অন্যরাও তো ভালোবাসে, ঠিক আছে? আমি আত্মপ্রচার হয়ে আমাকে একটু ক্ষমা করতে হবে, আমি ম্যানহাটানের রাস্তা দিয়ে হাঁটছি নিউ ইয়র্কে, 2 পাশের দোকানে সুভেনির শপ আছে, এই আপনার উপহার সামগ্রী বিক্রি করে, ছোট ছোট, হয়তো স্ট্যাচু অফ লিবার্টির মূর্তি, টি শার্ট, নিউ ইয়র্ক পুলিশ লেখা, NYPD লেখা টি শার্ট, এগুলি বিক্রি করে, এগুলি সব বাঙালি দোকানিরা, সেলসম্যানরা বাঙালি। আমি হাঁটতে পারি না, এই একজন যদি টের পেয়ে যায় যে আমি যাচ্ছি, ও ডেকে নিয়ে আসবে, বলে এই ক্যাপটা আপনি নেন, এই চাবি রিংটা আপনি নেন। আমি যে আমার তো হাতে জায়গা নাই, এই মগ টক যেগুলি আছে সব দিচ্ছে 2 হাত, আমি ধরেন এখান থেকে ওইখানে যেতে 10টা দোকান পড়বে, আমার 2 হাতে 20টা শপিং ব্যাগ হয়ে যাবে, এগুলি সব গিফট, আপনি আসছেন ভাই, এইটা নেন। আমি সিডনিতে ওই যে ওদের ইয়েটা আছে না, অপেরা হাউসটা, ওইটার সামনে গেছি, আমি দেখেছি একটা লোক পেপসি বিক্রি করছে একটা ছাতার নিচে, হ্যাঁ, লোকটার চেহারাটা বাঙালি, আমি গেলেই তো চিনে ফেলেছে। তারপর ওকে ধরে নিয়ে গেল ওইটারই আন্ডারগ্রাউন্ডে, সমুদ্রের ধারে, খুব সুন্দর রেস্টুরেন্ট এবং খুবই দামি রেস্টুরেন্ট। ওরা বললো আজকের খাওয়া আপনার কোনো চিন্তা নাই, আপনি এখানে খাবেন। ভুর করে করতে সব বাঙালি এলো, 10 জন 20 জন। একজন মহিলা এলেন, উনি বললেন আমার বাড়ি মিরপুর, ব্যাগ থেকে আমার আয়েশা মঙ্গল এই জাতীয় একটা বই বের করলেন, যে আপনার বই আমি এখন পড়ছি, এই মুহূর্তে আমি আপনার বই পড়ছি। অসাধারণ, ঠিক আছে? তা আমি আর এক জীবনে কি চাইবো বলেন? আমি তো লিখেছি, আমি তো ক্রিকেট খেলি নাই, আমি তো সিনেমার নায়ক না, আমি তো ব্যান্ডের গায়ক না, আমি একজন লেখক যার কাজ হচ্ছে নীরবে নিভৃতে লেখা। তো আমি যে ভালোবাসাটা পাই, আমি এই জন্য অনেকবার বলেছি যে এই ভালোবাসার যোগ্য আমি না, এটা কিন্তু সর্বত্র পাই। এবং আবার বলি, আমাকে ক্ষমা করবেন, আমি যা পেয়েছি সব লিখে, ভালোবাসা যা পেয়েছি সব লিখে। আমাকে আমাদের জাতির পিতার ছোট মেয়ে ফোন করেছেন, কারণ তিনি মা বইয়ের খুব ভক্ত। ওই মা নিয়ে আমি একদিন কলাম লিখেছিলাম, উনি ওই দিন আমাকে ফোন করলেন, শেখ রেহানা আপা, আপনার লেখা পড়ে আমি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ঘুমাতে পারিনি, অসুস্থের মতো ছিলাম, এমন আমার উপরে প্রভাব। তারপরে তো তার এই যে যারা ভরে এনেছিল এইসব নিয়ে অনেক কথা হলো। ফোনটা উনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিলেন। তার সঙ্গে যে কথাগুলি হলো এটাও লেখা নিয়ে, তখন বঙ্গবন্ধুর বইটা বেরোচ্ছে, কত ভাষায় বেরোবে, এগুলি নিয়ে। তো আমি একদম প্রধানমন্ত্রী, জাতির পিতা 2 মেয়ের থেকে শুরু করে সাধারণ মানুষ, ঢাকার বাইরে যেখানে গেছে, এটা অনেক আগের থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি এটা আমি লিখেছি বলে। বাংলাদেশের মানুষ লেখককে খুব ভালোবাসা পায়। এই প্রসঙ্গে আমি আসতাম আনিস ভাই, তার আগে একটা কথা বলতে চাই, আপনার মাটা নিয়ে একটু বলতে চাই, কারণ প্রসঙ্গটা যদি চলে যায়, পৃথিবী বিখ্যাত যে কয়টা উপন্যাস আছে তার মধ্যে মাকে নিয়ে লেখা বেশ কয়েকটা উপন্যাস আছে। আমি পাঠক হিসেবে খুব ক্ষুদ্র জ্ঞান রাখি। আমি খুব ছোটবেলায় পড়েছিলাম ম্যাক্সিম গোর্কির মা। ম্যাক্সিম গোর্কির মা, আমাদের সত্যেন সেনের একটা মা আছে, ওটার নাম মা। জি, আমার এই বইটা লেখার আগে 1084 মাটা পড়ে নিলাম, মহেশ্বেতা দেবীর। আমি মাদার কারেজ নামে একটা নাটক আছে, ওইটা পড়ে নিলাম। এর বাইরেও নিশ্চয়ই মাকে নিয়ে আরো লেখা আছে। এবং আমরা বাংলা সাহিত্যে যেই মা নামের যেই গল্প বা উপন্যাসটা নিয়ে আমরা প্রাউড ফিল করি, গর্বিত, সেটা হচ্ছে আনিসুল হকের মা। এবং এটা
এতটাই বেশি সমার্থক হয়ে গেছে যে মা আর অন্য কেউ লিখলে আমার মনে হয় আপনার নামেই পরিচিত হয়ে যাবে, এরকম ব্যাপার। কিন্তু এটার একটা অদ্ভুত গল্প আছে। গল্পটা এরকম যে যাকে নিয়ে লেখা হয়েছিল, যে মাকে নিয়ে লেখা হয়েছিল, তার সন্তান মুক্তিযুদ্ধে যান এবং তিনি যাবার আগে ভাত খেতে চেয়েছিলেন বা এরকম একটা গল্প, এবং তিনি আর কখনো ফেরেননি। ওই মা যতদিন বেঁচে ছিলেন উনি আর কখনো ভাত খাননি। এই গল্পটা নিয়ে আপনি বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন। আমি চাই আমার এই অনুষ্ঠানেও এটা একটা স্মৃতি হয়ে থাকে, এটা একটা ডকুমেন্ট হয়ে থাকে। আপনি কেন লিখলেন, কিভাবে লিখলেন গল্পটা আপনার কাছে? প্রথমে হচ্ছে তখন 21-এর টেলিভিশন কেবল শুরু হয়েছে। আমাকে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই উনি ফোন করলেন যে এই 21-এর টেলিভিশনে 26শে মার্চে একটা নাটক দিতে হবে, একটা গল্প আছে এরকম। আজাদ ভাই নামে আমাদের একটা মুক্তিযোদ্ধা ভাই ছিল, ওনার মা না ভাত খেতেন না। আমি শুনে বলি না, এটা তো নাটক লিখলে হবে না, কারণ টেলিভিশনের নাটক কিন্তু মানুষ ভুলে যায়, এটা সংরক্ষিত রাখা কঠিন। ফিল্ম হলে অন্য কথা, চলচ্চিত্র হলে। এটা আমি অন্য কিছু যদি করি আপনার কোনো আপত্তি আছে? উনি বললেন না, কোনোই আপত্তি নেই, কর। তখন আমি বাচ্চু ভাইয়ের বাসায় গেলাম। আমার মনে আছে আমি জীবনেও কিন্তু এই ঢাকা শহরে আমি আছি কিন্তু বাসায় থাকি নাই, এটা খুব কম হয়েছে, হয়নি বললেই চলে। ওই এক রাত আমি গল্প করতে করতে সারা রাত নাসিরউদ্দিন ইউসুফের পল্টনস্থ বাসায় ছিলাম। আমার সঙ্গে ছিলেন বাচ্চু ভাই, হাবিবুল আলম বীর প্রতীক মুক্তিযোদ্ধা এবং শিমুল ইউসুফ, যিনি আমাদের আলতাফ মাহমুদের স্ত্রীর বোন। এরা আমাকে মুক্তিযুদ্ধের গল্পগুলি বললেন, আমি সব শুনলাম। গল্পটা আগে বলে নিই যে 60-এর দশকে ঢাকা শহরে সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস 6-এ পড়ে আজাদ। বাবা মার একমাত্র ছেলে, তার বাবা ভীষণ বড়লোক। ইস্কাটনে তাদের বাড়ি, কয়েক বিঘা জমিতে। বাড়িতে হরিণ ছিল, সরোবর ছিল, মশলার বাগান ছিল। আজাদের বাবা আরেকটা বিয়ে করতে চাইলেন। আজাদের মা বললেন, খবরদার, তুমি দ্বিতীয় বিয়ে করবে না, যদি করো আমি আজাদকে নিয়ে এই বাড়ি ছেড়ে বের হয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করেন। ক্লাস 6-এ পরে আজাদকে নিয়ে আজাদের মা ওই রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে চলে যান, বস্তি ঘরে আশ্রয় নেন। অনেক কষ্ট করে আজাদকে লেখাপড়া করান। আজাদ ম্যাট্রিক পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, করাচি থেকে ডিগ্রি পাশ করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাশ করলো। 1971 সালে রেজাল্ট হলো, বের হয়ে এলো। আজাদের বন্ধু ছিল রুমি, আজাদের বন্ধু ছিল হাবিবুল আলম, কাজী কামাল। এরা সবাই আগরতলায় গেছে, মুক্তিযুদ্ধ ক্যাম্পে ট্রেনিং নিয়েছে। খালেদ মোশাররফের নেতৃত্বে ট্রেনিং নিয়ে তারা ঢাকা শহরে ফিরে এসেছে, হাতে অস্ত্র। তারা মাঝে মধ্যে গেরিলা অ্যাটাক করে। এদের সঙ্গে যখন আজাদের দেখা হলো, আজাদকে বললো, তুই চল আমাদের সাথে অপারেশনে চল, তুই তো বন্দুক চালাতে পারিস, কারণ তোর বাবার বন্দুক আছে ছিল। আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই। মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বললো, মা আমি কি যুদ্ধে যাব? মা বললে, নিশ্চয়ই যাবে, তোমাকে তো আমি আমার জন্য মানুষ করি নাই, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, এই জন্যই মানুষ করেছি। আজাদ যুদ্ধে অংশগ্রহণ করে, 2টো অপারেশনে সে যায়। আর আজাদদের বাড়িতে সব মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নেয়, অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়। 1971 সালের 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালো। আজাদদের বাড়ি ঘেরাও করলো। ওরা তখন খালি গা, গরমের মধ্যে ক্যারাম খেলছিল। এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল। কাজী কামাল একজন আর্মি অফিসারের অস্ত্র কেড়ে নিয়ে গুলি করতে করতে পালিয়ে গেলেন। খালি গা ছিল, পরনে ছিল লুঙ্গি। একজন টান মেরে ওনার লুঙ্গিটা খুলে গেছে, কিন্তু উনি ওই দিগম্বর অবস্থায় দৌড়ে আর একটা বাড়িতে গিয়ে কাপড় চোপড় নিয়ে উনি পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু আজাদ, জুয়েল, যার নামে ঢাকা স্টেডিয়ামে গ্যালারি আছে, জুয়েল গ্যালারি, এরকম কয়েকজন মুক্তিযোদ্ধা ওখানে ধরা পড়ল। ওদেরকে রমনা থানায় নিয়ে গেল। পাকিস্তানি সেনাবাহিনীর দালালরা আজাদের মাকে বলল, আমরা ওকে ছাড়ানোর ব্যবস্থা করে দিব, ও রাজসাক্ষী হবে, সব কিছু স্বীকার করতে হবে, বন্ধুরা কোথায় লুকিয়ে আছে, অস্ত্র কোথায় আছে, এটা বললেই ছাড়া হবে। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করলেন, সম্পূর্ণ উল্টো কথা বললেন, শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আর আজাদ বলল, মা কয়েকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেঁধে টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা আরও 14 বছর বেঁচে ছিলেন, 1985 সাল পর্যন্ত, আর কোনোদিনও তিনি ভাত খাননি। এই ছিল গল্পটা। এখন আমি শুধু ভাষা শুনলাম যে আজাদ ধরা পড়েছে, ভাত খেতে চেয়েছে, আজাদের মা তাকে ভাত দিতে পারেননি বলে ভাত খাননি, এর বেশি আমি কিছু পাচ্ছি না। তো আমি আজাদের খবরটা জানলাম নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে, তাদের ইন্টারভিউ করলাম, কিন্তু বেশি জানা যায় না। তখন আমি প্রথম আলোতে বিজ্ঞাপন দিলাম যে আমি আজাদের পরিবারকে কেউ আছেন কিনা একটু লিখে, এরকম ইস্কাটন এলাকায় একজন ছিলেন আজাদ নাম, মুক্তিযুদ্ধে ধরা পড়েন, শহীদ হন, কেউ কি জানেন?
আমাকে প্রথম ফোন করেন আজাদের ছোটো মা, যার জন্যে আজাদের মা ওই বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করলাম ইস্কাটনেই, আজাদদের বাড়ির পেছনে একটা দোতলা বাড়ি নিয়ে তখন তিনি ছিলেন। তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। তিনি বললেন, আজাদ তো আমার কাছে আসতো, আজাদকে নিয়ে আমি গাড়ি করে গুলিস্তানে যেতাম, ও তো এলভিস প্রিসলির রেকর্ড খুব পছন্দ করত। এবং ওই সময় 71 সালে বা 70 সালে কিন্তু এরা গাড়ি চালাতেন, আমাদের জাহানারী মামা গাড়ি চালাতেন। দেশটা তখন আরও একটু অগ্রসর ছিল বলেই মনে হয়। এরপরে আমাকে যোগাযোগ করলেন একজন গাজী ভাই। গাজী ভাই আমাকে জায়েদ, আজাদের যে খালাতো ভাই, ছোট ভাই, তার সঙ্গে যোগাযোগ করে দিলেন। জায়েদের কাছে আমি আজাদের ফটোগুলি পেলাম। যে ফটোগুলি আপনারা এখন দেখেন সব এগুলি জায়েদ ভাই আমাকে দিয়েছেন, আমি এগুলি মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিয়েছি। চিঠিপত্র, চিঠির মধ্যে অনেক কিছু পাওয়া গেল, এবং অনেক পুরো কাহিনীটা কীভাবে আজাদ বড় হলো, পুরো কাহিনীটা যেটা আপনারা মা বইয়ে পান, সেটা প্রধানত জায়েদ ভাইয়ের বলা। এরপরে আমি জায়েদ ভাইয়ের আরও যেসব আত্মীয় স্বজন আছে, টগর নামে আরেকটা খালাতো ভাই, তার বাড়ি, মহুয়া নামে তাদের একটা, মানে জায়েদ ভাইদের বোন, খুব সুন্দর বর্ণনা আছে মা বইয়ে, যে মা ভাত খাওয়াতেন, হাতের মধ্যে যে আঙ্গুলের মধ্যে ভাতগুলো লেগে থাকতো ওগুলি চেটে চেটে মহুয়ারা খেতেন, সেই সবের বর্ণনা। কিন্তু উনি খাচ্ছেন না, কিন্তু উনি ওদেরকে খাওয়াচ্ছেন। এইগুলির জন্য আমি একটার পর একটা বাড়ি। আর মুক্তিযোদ্ধা, ওই আজাদের ক্লাসমেট যদি হয়, আজাদের সঙ্গে যুদ্ধ করেছে, অথবা স্কটন এলাকার মুক্তিযোদ্ধা, যাকে যখন পেয়েছি আমি ইন্টারভিউ করেছি। তো একদিন আমাকে একজন বললেন, ওদের আত্মীয়, আপনি জানেন আপনি কার বাড়ি এসেছেন? এটা এই এলাকার সবচাইতে বড় মাস্তানের বাড়ি, এবং আপনার প্রাণ সংহার হতে পারে। রাখেন, কিছুই হয় না। ওই যে একটু আগে বলছি না, আমার কোনো শত্রু নাই। তো ওই কাহিনীগুলো জোড়া দিয়ে দিয়ে আমি মনে করি আমি মাটা ভালো লিখেছি। এটা বলা উচিত না, সবসময় বলতে হয় না ভালো লিখি নাই। এই লেখায় বা নির্মাণের জায়গাটায় যদি আমি একটু জানতে চাই, একটা হচ্ছে যে আপনি যখন লিখছিলেন তখন আপনার ভেতরের অনুভূতিটা কী হচ্ছিল, বা কাটাছেঁড়ার জায়গাটায় যদি বলি। আমি এটা, এই একটা উপন্যাস যেটা আমার প্রথমটা দ্বিতীয়বার লিখতে হয়েছে, আমি লিখে প্রথমটা পছন্দ হয়নি, রেখে দিয়েছিলাম, পরে আবার শুরু করি। আমি কেন বলছি যে মাটা ভালো উপন্যাস? আপনি মায়ের ভাষা দেখবেন, বাক্যগুলি একটু বড়, এবং এটা ঠিক ছোট ছোট বাক্যে যেভাবে আমরা গদ্য কার্টুন লিখি আমি ওরকম না, এবং 3টা সময় একই সঙ্গে ডিল করা হয়েছে। আমি কিন্তু প্রথম প্যারাতেই বলে দিয়েছি যে আজাদের মামা মারা গেলেন 1985 সাল, 14 বছর ধরে তিনি ভাত খান না। এটাকে প্রথম পাতায় পুরো গল্প বলে দেওয়া আছে। এটা তো খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে মনে হয়। ঠিক আছে, গল্পের মূলটাই আপনি একদম প্রথম পৃষ্ঠাতেই বলা। এবং মুক্তিযোদ্ধারা তার লাশ দাফন করতে গেছে, এই সময় তাদের 1971 সালের কথা মনে পড়ছে, ফ্ল্যাশব্যাকে নিয়ে গেছেন। হ্যাঁ, তাইলে আমি টাইম হ্যান্ডেল করেছি একই পৃষ্ঠায় 3টা। 1985 সালে আজাদের মাকে কবর দেওয়া হচ্ছে, এবং মুক্তিযোদ্ধারা সবাই বসেছেন, একত্রিত হয়েছে, তারা 71-এর কথা ভুলতে পারছেন না। এবং একই সঙ্গে 1947 সাল থেকে আজাদ জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে, পাকিস্তান হচ্ছে, ভাষা আন্দোলন হচ্ছে। 3টা টাইম আমি ডিল করেছি, এবং এই বইটা 100তম মুদ্রণ পার হচ্ছে। একজন পড়লে কিনে 10 কপি কিনে গিয়ে তার 10 জন বন্ধুকে দেয়, আত্মীয় স্বজনকে দেয়। তার মানে পাঠকের হৃদয়ে এটা স্পর্শ করে। সব বই সবার করবে না, আমার বই মা পড়ে শেষ করতে পারেনি এমন লোক আছে, জগতে আছে। ভালো না এরকম বলার লোক আছে, কিন্তু ভালো বলার লোকও আছে প্রচুর। আমি যেটা মনে করি যে বাংলাদেশের পাঠকরা অত্যন্ত উন্নত রুচির। এই যে এরকম একটা জিনিস যেটার মধ্যে 3টে সময় আমি ডিল করলাম, ভাষাটা বেশ কঠিন, আমি কঠিন বলবো না, বাক্যগুলি বড়, তরলভাবে ফিচারের ল্যাঙ্গুয়েজ, সংবাদপত্রের ল্যাঙ্গুয়েজে এটা লেখা নয়। এই উপন্যাসটি যে এত লোক পছন্দ করে, এবং যিনি পড়েন, এই যে আমি তো বললাম যে আমাকে জাতির পিতার ছোট মেয়ে বলেছেন যে তিনি 7 দিন ধরে এই বইটা পড়ার পরে এই বইয়ের প্রভাবের মধ্যে ছিলেন, ঘোরের মধ্যে ছিলেন। এরকম আমি বহু লোক পেয়েছি, এমন কোনো দিন যায় না যেদিন আমি অন্তত একটা চিঠি, একটা ইমেল, একটা ফেসবুকের কমেন্টস পাই না মায়ের উপরে। এটা হতেই থাকে। মা তো বাংলাদেশে কোনো জীবিত লেখক, যেটা পাঠ্য বই না, টেক্সট বুক না, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া, সবচেয়ে বেশি বিক্রি হওয়া। সেই দিক থেকে আমার কাছে ভালো লাগে, কারণ এটা মুক্তিযুদ্ধের গল্প, এটা মায়ের গল্প। সেই কারণেই বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের গল্প পছন্দ করে, মুক্তিযুদ্ধের বই কিন্তু খুবই বিক্রি হয়। এবং আমরা একটা জরিপে দেখলাম
প্রথম আলোতে যখন মুক্তিযুদ্ধের কোনো খবর প্রকাশিত হয়, কোনো ফিচার প্রকাশিত হয়, সেটাও লোকে বেশি পড়ে। বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রকৃত ভালোবাসা আছে, একদম খাঁটি ভালোবাসা। মা নিয়ে আমাদের সবার ভালোবাসা আছে। আরেকটা আসপেক্ট আছে, বিশেষত্ব আছে, সেটা হচ্ছে নারীবাদ। 60-এর দশকের একজন মহিলা তার স্বামী দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত লড়াই করে গেলেন, এটারও একটা মূল্য আছে, যেটা বিদেশিরা যখন এটা অনুবাদ হলো, বিদেশিরা ওই পয়েন্টটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখে, এটার নারীবাদী আসপেক্টটাকে। আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই, হুমায়ুন আহমেদের সাথে আপনার সম্পর্ক, এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্কও আছে। হুমায়ুন আহমেদ স্যার আমাদের সবচেয়ে বড় প্রতিভাবান, বিস্ময়কর একজন শিল্পী। ওনার সঙ্গে তুলনীয় কেউ নাই। আর উনি তো বড়দের জন্যও লিখতেন, উপন্যাস লিখতেন। বিক্রি বা জনপ্রিয়তায় তার সমকক্ষ হয়ে গেছেন বলা যাবে, বা প্রায় হয়েছেন মোহাম্মদ জাফর ইকবাল, আর কেউ নাই। কিন্তু আমার সঙ্গে, আমি স্যারকে অনেক শ্রদ্ধা করি এবং অত্যন্ত উচ্চ মূল্য, মানে এইরকম প্রতিভা, কারণ তার বাক্যগুলি তার নিজের, তার স্টাইল তার নিজের। এটা বাংলা সাহিত্যে বা পৃথিবীর কোথাও এরকম আরেকজন লেখক পাওয়া যাবে না যে এইভাবে লেখে, এত মৌলিক লেখক। স্যারের সঙ্গে আমার সম্পর্ক সত্যি সত্যি এটা একটা দ্বন্দ্ব, ডান দিক বলতে কিন্তু খারাপ না, মানে দ্বন্দ্ব সমাজ, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোনও কিন্তু দ্বন্দ্ব সমাজ। আমার সঙ্গে তার সম্পর্কটা, আপনি তো আপনার অনুষ্ঠানে চান যে নতুন কোনো কথা বলি যেটা আগে কোথাও বলি নাই, আমি বলি। স্যারকে তো আমরা সবাই পছন্দ করি, আমি বইমেলায় যেতাম, আমি তখন কাগজে লিখতামও বইমেলা নিয়ে, স্যারের ইন্টারভিউ নিতাম, খুবই সুন্দর ছিল। মানে দূর থেকে তাকে আমি আমার একজন ভক্ত হিসেবে পছন্দ করতাম। আমি একটু একটু করে লিখছি, এটা উনি জানতেন। তো একদিন একটা ঘটনা ঘটে, এটা আমি কোথাও বলি নাই, আজকে বলছি প্রথম। ওনার বাসাতে বৃহস্পতিবারে একটা লেখকদের এবং শিল্পীদের, বিখ্যাত মানুষদের আড্ডা হতো। ওই আড্ডায় কেউ একজন বলে বসে যে আজকে বইমেলাতে আনিসুল হক এবং সময় প্রকাশনীর ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন সময় প্রকাশনীর স্টলে। একজন এসে বলে যে জাফর ইকবালের এই বইটা কোথায় পাওয়া যায়। ফরিদ আহমেদও বলে যে জাফর ইকবালের বই কোথায় পাওয়া যায় আমাদের জানা নাই। আনিসুল হকে বলে জাফর ইকবালের বই কোথায় পাওয়া যায়, এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন। তো হুমায়ুন আহমেদ স্যার খুব রেগে যান। পুরো কথাটা কিন্তু মিথ্যা, কারণ জাফর ইকবাল স্যারের সাথে আমার খুবই মধুর সম্পর্ক। আর সময় প্রকাশনী জাফর ইকবাল স্যারের বই তখন বিক্রি করে তার প্রধান আয় হয়। কাজে এই ধরনের অশ্রদ্ধেয় কথা তখনও বলার কোনো কারণ নেই, এখনও বলার কোনো কারণ নেই। এটা কেন একজন এটা বানিয়ে বললো? অনেক সময় মানুষের নিন্দা করে নিকটবর্তী হতে চায়, ভালো মানে কাছে যাওয়ার কৌশল হিসেবে এগুলি বলে। স্যার ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে বললেন এই আনিসুল হক খুব বেড়ে গেছে, ফরিদ আহমেদ বেড়ে গেছে, আজকেই ডাকো এদেরকে, আজকে রাত্রেই বিচার হতে হবে। কারণ জাফর ইকবাল একটা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার বিরুদ্ধে কেন কথা হবে? আমাকে নিয়ে বলতে পারে, আমি তো নানান কিছু ঘটাই, সিনেমা করি, আমার নামে এটা ওটা হতে পারে, কিন্তু জাফর ইকবাল তো একটা ভালো ছেলে, তাকে নিয়ে কেন করবে? তো এই কথাটা আমি জেনে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমার কাছে ফোন চলে এলো, এই আপনি কি করেছেন? হুমায়ুন স্যার তো খুব রেগে গেছেন, হুমায়ুন ভাই তো খুব রেগে গেছেন, হুমায়ুন আহমেদ তো খুব রেগে গেছেন। তা আমি ভীষণ মন খারাপ করলাম, কারণ আমি যা করি নাই তার জন্য অনেক লোকের সামনে আমাকে স্যার রেগে গেলেন। আর স্যারকে তো আমি রাগাতে চাই না, কাউকেই আমি রাগাতে চাই না। আমি তখন ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে ফোন করলাম, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে। স্যার হাসে, আরে আপনি জেনে গেছেন, আমি চাই নাই যে আপনি জানেন, আমি শুনেছি এরকম ঘটেছে, কিন্তু আমাকে নিয়ে ঝগড়া করার তো ওর কিছু নাই। হুমায়ুন আহমেদ কেন জাফর ইকবালকে নিয়ে এত লাগলো, তো এটা তো আমি তার কাছে চাই নাই। এখন কি করা যায়? তাই বললাম, স্যার আপনি এবং আমি যে ঠিক আছে এটা তো দেখাতে হবে জাতিকে। তো আমি একটা কাজ করি, মা বইটা আমরা অনলাইনে দিচ্ছি, একটা অনুষ্ঠান করব, কালকে আপনি চলে আসেন, আমরা একটা অনুষ্ঠান করে কাগজের ছবি দিয়ে দিই। পরের দিন একটা সাইবার ক্যাফেতে গিয়ে আমি, ফরিদ আহমেদ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার আর ইয়াসমিন হক, আমরা চারজনে মিলে ওইটার ওপেন করে দিলাম। মায়ের অনলাইন ভার্সনের শুভ উদ্বোধন করলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আমি, জাফর ইকবাল স্যার, ইয়াসমিন ভাবে বড় ছবি তুলে সবগুলি কাগজে ছাপিয়ে দেওয়া হলো যে আপনারা যেটা নিয়ে চিন্তিত কয়েকজন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ওই দুজন ঠিক আছে। বছর দুয়েক পরে, 2 বছর পরে একদিন কাকলি প্রকাশনীর সেলিম ভাই 2 কেজি
মিষ্টি নিয়ে আমার বাসায় হাজির হলো, সাথে একটা বই। কী ব্যাপার, যে হুমায়ুন আহমেদ স্যার আপনাকে একটা বই উৎসর্গ করেছেন এবং আপনার জন্য মিষ্টি পাঠিয়েছেন। তারপর আমি বইটা উল্টে দেখলাম, স্যার লিখেছেন, আনিসুল হক, আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত। আমি দেখলাম এই সুযোগ, আমিও 2 কেজি মিষ্টি কিনে নিয়ে স্যারের বাসায় চলে গেলাম। স্যার বললেন যে আমি জেনেছি তোমার সম্পর্কে যে কথাটা আমাকে বলেছিল এটা মিথ্যা, তো আমি তো এর মধ্যে করে ফেলেছি, এটা তো আর ফিরে নেওয়া যাচ্ছে না, এই জন্য তোমাকে আমি বইটা উৎসর্গ করলাম। অসাধারণ, অসাধারণ। তারপরে আমার স্যারের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেল, খুব ভালো। কিন্তু আমার তো গুলতেকিন ভাবির সঙ্গেও ভালো সম্পর্ক। বলেন বলেন প্লিজ। এর মধ্যে তো শাওনের সঙ্গে স্যারের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। এখন হুমায়ুন স্যারের সাথেও ভালো সম্পর্ক। তো শাওনায়ের নতুন গানের অ্যালবাম বের হবে, হুমায়ুন স্যার আমাকে ডাকলে আমি যাই। আবার মনে মনে ভাবি যে গুলতেকিন ভাবি যদি এই দৃশ্য দেখে যে আমি ওইখানে গেছি তাহলে কি হবে, এবং দেখা হলে স্যার ভাবি একটু খোঁচাও দেয়, হ্যাঁ দেখেছি তো, আপনি তো ওখানে গিয়েছিলেন, এরকম আর কি। মানে পুরো কথাটা আমি বলছি, একটু বানিয়ে বলছি, কিন্তু আমাকে পারফেক্টলি ব্যালেন্স করে চলতে হতো। আমার যেটা ভালো লাগে, আমি তো মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে খুবই ভালোবাসি, ইয়াসমিন ভাবিকে খুবই ভালোবাসি, গুলতেকিন আপা এখন আরেকটা বিয়ে করেছেন, খুব ভালো আছেন, আমি দোয়া করি, সব ঠিক আছে। কিন্তু হুমায়ুন স্যারের ভালোবাসাটাও আমি পেলাম। স্যার দেখা হলে আমাকে ডাকতেন, নাই আনিস, ও লেখক, আমার পাশে এসে বসো। একদিন স্যার খুব সিগারেট খাচ্ছেন, আমি বললাম, স্যার আপনার হার্টে অসুখ, অপারেশন হয়েছে, আপনি কেন এত সিগারেট খান? স্যার বললেন, আনিস তুমি লেখক, তুমি বুঝবে, এই ঢাকা শহরে আমার মেয়েরা আছে, তার সঙ্গে আমার দেখা হয় না 3 বছর, আমার এই জীবনের দাম কি? আমি বললাম, স্যার আপনার দুঃখটা জেনুইন, কিন্তু এটার জন্য সিগারেট খেতে হয় না, সিগারেটটা আপনি নেশায় খান, এটা বলেন না। এটার পরে ওই পরিবারে একটু প্রতিক্রিয়া হয়েছিল এই কথাটা জানার পরে, যাই হোক সেটা আর বলতে চাই না। স্যারের ক্যান্সার হলো, আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারকে বললাম, স্যার আপনি আর 10টা বছর বাঁচেন, 65 বছর, 75, আমরা 10 বছরের মধ্যে নিজেরা ভালো লেখক, ভালো ফিল্ম মেকার, ভালো নাট্যকার বের করে ফেলতে পারবো বলে আশা করি, কিন্তু এখন যদি আপনি মারা যান সর্বনাশ হয়ে যাবে, বইমেলা শেষ হয়ে যাবে, টেলিভিশন নাটক শেষ হয়ে যাবে, সিনেমা শেষ হয়ে যাবে। স্যার বললেন, তুমি যদি দোয়া করছো মাত্র 10 বছর চাচ্ছ কেন, 1000 বছর চাও। রসিকতা করে হাসি মুখে লোকটা গেল। ওখান থেকে আমার জন্যে উনি বই পাঠিয়ে দিলেন, কৌতুকের বই। এটা আমি ভুলতে পারবো না, কারণ তিনি তখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই অবস্থায় আনিসুল হক নামের একজন অখ্যাত লেখককে তিনি বই মনে করে পাঠিয়ে দিচ্ছেন, অটোগ্রাফ দিচ্ছেন, আনিসুল হক তোমার গদ্য কার্টুনের কৌতুকগুলি পানসে হয়ে যাচ্ছে, তুমি একটা ফরেন এইড নাও বলে বইটা উনি বিদেশি ইংরেজি কৌতুকের বই পাঠালেন। তারপর উনি ঘেটুপুত্র কমলার উদ্বোধন করবেন, আমিও নামলাম, উনিও নামলাম, 2জন 2 গাড়ি থেকে ছুটির দিন বসুন্ধরায় নেমেছে। উনি আমার হাতটা ধরলেন, আসো, একসাথে লিফটে উঠলাম, উপরে গেলাম, সামনের রোতে বসালেন, অনুষ্ঠান শেষে বক্তৃতা দিলেন, ছবি কেমন লেগেছে বলো। তারপরে উনি বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আর কখনো দেখা হয়নি, আর ফেরেন নাই। ওই ঘেটুপুত্র কমলার উদ্বোধন করে তার কয়েকদিনের মধ্যে অপারেশন হলো, তার কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন। সেদিক থেকে আমি হুমায়ুন আহমেদ স্যারের ভালোবাসা নিয়ে, তার স্নেহ নিয়ে তারপর স্যারকে বিদায় দিতে পেরেছি। এই দিক থেকে আমি তো এমনি স্যারের ভক্ত ছিলাম, মানে এখনো ভক্ত আছি, আত্মতৃপ্তি আছে। আর জাফর ইকবাল স্যারের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনো ভালো আছে। আমরা তো দুইজনের অনেক সময় আমাকে হয়ে, মানে আমার কাছে আসে জাফর ইকবাল স্যারের অটোগ্রাফ নিতে, চেহারার মধ্যে মিল বা চুলের এরকম, কিন্তু স্যার বলেন যে স্যারের কাছেও নাকি আমার কথা বলে। ওকে, আমি বললেন, না স্যার আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আপনার কাছে যাবে না। স্যার বলেন, না আসে এই আর কি। ওকে, প্রথমত হচ্ছে আমি আবারও বলি যে আমার জীবনের অন্যতম একটা স্বপ্ন ছিল আপনাকে ইন্টারভিউ করার, সেটা আজকে পূরণ হয়ে গেছে, সেদিক থেকে আমি অনেক লাকি, যেটা আমি এবিসিতে 9 বছর থেকেও পারি নাই, সামহাও সময় ম্যাচ হচ্ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে ওই যে একটা বলে যে না, কিছু মানুষ থাকে যে মানুষের সংস্পর্শে আসলে নিজেরাও ঋদ্ধ হওয়া যায়। হ্যাঁ, তুমি সুন্দর কথা বলো, সেটা ঠিক আছে, তোমাকে আমার প্রশংসা করতে না, আপনার প্রশংসা আমি কি পর্যায়ে করতে পারলে আমার ভেতরে ভালো লাগবে আমি এটা বোঝাতে পারছি না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর
আপনি আমার এই অনুষ্ঠানে এসেছেন আপনার ব্যস্ত সময়ের মাঝেও, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। নিজের সন্তানের কথা শুনতে চাই এবং ভাবির কথাও শুনতে চাই শেষের দিকে এসে। তো আমার একটা মাত্র বউ মেরিনা ইয়াসমিন, একটা মাত্র। এটা নিয়ে কোনো আফসোস আছে? না, আমি গৌরব। আমি এই ক্ষেত্রে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমার প্রিয় লেখক, তো ওর একটা কথা আমি সবাইকে বলে বেড়াই, বিবাহিত জীবনে সুখ আসল কথা নয়, আসল কথা হচ্ছে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা। ম্যাচ করে নিতে হবে এবং সুন্দর করে থাকতে হবে। রাইট। বিবাহিত জীবনে সুখ, সুখী বিবাহিত জীবন, এগুলি মিথ, এগুলি এক্সিস্ট করে না। এটা আমার বউ শুনলে রাগ করবে, কিন্তু সুন্দর করে থাকতে হবে। আমরা সুন্দর করে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমার একটাই মেয়ে, ও আমেরিকাতে ক্রিয়েটিভ রাইটিং পড়েছে, এখন মাস্টার্স করবে, সে লেখক হতে চায়। এইটা আমার একটা বিশাল পাওয়া, গৌরব, অনুপ্রেরণা। সে দেখেছে যে তার বাবা ইঞ্জিনিয়ারিং করে না, লেখক হয়েছে। এই নিয়ে আমাদের পুরো পরিবারের মধ্যেই যে রিগ্রেট নাই, তার প্রমাণ হচ্ছে আমার মেয়ে, কারণ সেও লেখক হতে চায়। আমি কিন্তু উল্টা তাকে বলি, এখনও সময় আছে, মাস্টার্সটা তুমি কিন্তু একটা কমার্সের সাবজেক্ট নিয়ে, বাণিজ্য নিয়ে, অর্থনীতি নিয়ে করতে পারো, এনভায়রনমেন্ট নিয়ে করতে পারো, তুমি ইউএন জব পাবে, জলবায়ু যদি পড়ো, ক্লাইমেট পড়ো। ও বলেছে, তুমি তোমার বাবা মামার কথা শোনো নাই, আমিও তোমার কথা শুনবো না, আমি লেখকই হতে চাই, আমি ক্রিয়েটিভ রাইটিংয়ে পড়বো। দেখা যাক। বা আপনি তো মনে মনে খুশি? হ্যাঁ, আমি খুশি তো, কারণ আমার মেয়ে তার বাবার পেশাটাকে, কাজটাকে অনুকরণযোগ্য মনে করেছে। আমার জীবনে এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। কি হতে পারে? কোনো পরামর্শ আছে আমার জন্য? না না, আমি আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কারণ আমি জানি আপনাকে রিচ করা খুব ডিফিকাল্ট। না না না, পরামর্শ না, আমি তো বয়সে বড় বলে আমার কতগুলি অভিজ্ঞতা হয়েছে। জি প্লিজ। এক নম্বর হচ্ছে, পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে লাভ নেই। পৃথিবীকে আমরা আমাদের মাপের মতন বানাতে পারবো না। রবীন্দ্রনাথের কবিতা আছে না, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, কারো চাপে মরছো তুমি, কেউ বা মরে তোমার চাপে। আমরা যদি পৃথিবীটাকে, ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে যে, রাগী লোকেরা কখনো কবিতা লিখতে পারে না, তারা ভীষণ চেঁচায়। আমি একজন রাগী লোককে জানি, নদীর গতিপথ কেন সরল লেখার মতো সোজা নয়, এই নিয়ে লোকটা রাগারাগি করছিল। এই লোকটা কোনোদিন কবিতা লিখতে পারবে না। হাতে এক গোছা চাবি, লোকটা তালা খুলবার বদলে তালা ভাঙবার কথা ভাবছিল। তা আমি বলি, জগৎটা সোজা করার চেষ্টা করার দরকার নেই। ওই আবার একই কথা, সুখ নয়, আমাদের স্ট্যাবিলিটি খুঁজতে হবে। তবে যে যা করছি আমরা যেন ভালোবেসে করি, মন দিয়ে করি এবং সবচেয়ে ভালো উৎকর্ষ অর্জনের চেষ্টা করি। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সফল হয় না। আমরা শেষ দিকে এসেছি এবং আমরা বিশেষ করে একটা কথা না বললেই নয়, আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমাদের এই টিমেরই আরেকজনের অনেক বড় একটা ভূমিকা আছে, সে হচ্ছে রনি। আমি রনিকে বলবো যে স্টেজে আসার জন্য। এখানে দুটো বই আছে। হ্যাঁ, রনি তো আমাদের ভালোবাসার মানুষ। এখানে